দর্শক, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন স্পেশালে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি বিশেষ ব্যক্তিত্ব যারা আছেন, বিশেষ করে যারা সমাজের দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন, নীতি প্রণয়নে ভূমিকা রাখছেন, তাদের নিয়ে আসতে, যাতে তাদের সাথে সরাসরি তাদের বক্তব্যগুলো আপনাদের জানাতে পারি এবং আপনাদের কথাগুলো তাদের কাছ থেকে জেনে নিতে পারি। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশনে দেখা যাচ্ছে এবং একই সঙ্গে ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে। সেখানেও আপনারা এই বিষয়ে আমাদের ফেসবুক পেজে যে কোনো কমেন্টস করতে পারবেন, আপনাদের মন্তব্যগুলো জানাতে পারবেন। আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, সময় পাল্টেছে। 5ই আগস্টের আগের এক বাংলাদেশ এবং 5ই আগস্ট পরবর্তী নতুন এক বাংলাদেশের কথা সব জায়গায় বলা হচ্ছে। এবং সেটা যদি ব্যক্তিগতভাবে আপনার ব্যাপারেও বলি, আপনি একটা সময় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ করেছেন, বেশ সক্রিয়ভাবে কাজ করেছেন। তখন আপনি নদীর একটা পারে ছিলেন, এখন নদীর অন্য পারে এসে দাঁড়িয়েছেন। এই দুটো পারের মধ্যে কোনো পার্থক্য কি আপনি খুঁজে পান? না, খুব বেশি পার্থক্য আমি খুঁজে পাই না, কারণ আইনজীবী হিসেবে কখনো আমি এই পক্ষে কখনো ওই পক্ষে থাকবো, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। এই যে নদীর কথা আপনি বলছেন, সেই নদী ক্রমাগত আমরা এপার ওপার করি প্রতিদিন। সুতরাং 2010 সালে যখন ট্রাইব্যুনাল প্রথম গঠিত হয়, তখন আমি ডিফেন্স পক্ষে আইনজীবী হিসেবে ভূমিকা পালন করেছি, এখন প্রসিকিউশন পক্ষে করছি। এটা একজন আইনজীবীর জীবনে খুবই স্বাভাবিক ঘটনা। তবে এখন যেহেতু রাষ্ট্রের পক্ষে একটা বদলে যাওয়া বাংলাদেশের দায়িত্ব নিয়ে আমি কাজ করছি, এই দায়িত্বের বোঝা অনেক ভারী আমার কাছে মনে হয়। এবং এটা জনগণের পক্ষ থেকে যে একটা এন্ট্রাস্টমেন্ট এই প্রসিকিউশন এজেন্সির উপরে, সেটা খুব গুরু দায়িত্ব বলে আমার কাছে মনে হয়, যেটা হয়তো প্রাইভেটলি যখন আমি মামলা করেছি তার চেয়ে সেই সময় এতটা ফিলিং এইভাবে অনুভব হয়তো করিনি। অর্থাৎ তখন আপনি ব্যক্তির পক্ষে লড়েছেন, আর এখন আপনি রাষ্ট্রের নীতি প্রণয়নে ভূমিকা রাখবেন। রাষ্ট্র যেভাবে চায় এই মামলাগুলোকে পরিচালনা করতে, সেইভাবেই তো আসলে আপনাকে কাজটা করতে হবে। রাষ্ট্র চায় যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, যেগুলো গুম খুন, এগুলোর বিচার করতে। রাষ্ট্র আমাকে বিচার প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করছে না, রাষ্ট্র চায় এখানে একটা ন্যায় বিচার হোক। সুতরাং এই যে রাষ্ট্রের চাওয়া, এটা বাংলাদেশের বদলে যাওয়া বাংলাদেশের জনগণের চাওয়া, এই বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের চাওয়া। সুতরাং এই চাওয়াটা অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি আমাকে সতর্কতার সাথে এই আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করতে হবে। সেই ব্যাপারে আমি সবসময় সতর্ক থাকি। নিঃসন্দেহে এখনকার আকাঙ্ক্ষার বিষয়গুলো আমরা শুনবো, কিন্তু আমরা একটু পেছনে ফিরতে চাই। 1973 সালের আইনেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা চলছিল, কিন্তু 2009 সালে গিয়ে আমরা দেখলাম এটা একটা নতুন পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিষয়গুলো টেনে এনে এই আদালতের কার্যক্রমটি পরিচালনা করা হয়েছে। কিন্তু যখনই দেশের বাইরে থেকে দেখা হতো, আন্তর্জাতিক বিভিন্ন আইন বিশেষজ্ঞরা বলছিলেন যে এই ট্রাইব্যুনালের পরিচালনা কাঠামোতে নানা ত্রুটি বিচ্যুতি দেখা যাচ্ছিল, এবং সেটি বিবাদী পক্ষের আইনজীবী হিসাবে আপনি নিজেও অনেকবার বলছিলেন যে আইনি প্রক্রিয়াটা যথাযথভাবে হচ্ছিল না। কি ধরনের সমস্যাগুলো তখন ফেস করেছিলেন? দেখুন, সেই সময়ের আইনের অনেকগুলো মেজর প্রবলেম ছিল। একটা হচ্ছে যে সেই আইনে কিন্তু শুধুমাত্র আর্মি কমান্ডারদের বিচারের ব্যবস্থা রাখা হয়েছিল। পরবর্তী সময়ে আমরা যখন এই ত্রুটিগুলো নিয়ে কথা বলেছি, তারপরে তারা আইন সংশোধন করেছে, সিভিলিয়ানের বিচার এখানে করা যাবে, এবং অনেক ক্ষেত্রে সিভিলিয়ানের বিচার করা যাবে এই বিষয়গুলো আদালত তার রায়ের মধ্য দিয়ে, তদানীন্তন যে সরকার ছিল, তদানীন্তন যে আদালত ছিল, তারা এগুলো ভুলভাবে ব্যাখ্যা করে সেই বিচারগুলো করেছিলেন। এখানে অনেকগুলো লিমিটেশন ছিল। একটা ছিল যে আপনি এলিমেন্টস অফ ক্রাইমস, অপরাধের উপাদান, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি শব্দটা আইনে ছিল, কিন্তু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি আসলে কোন কোন কাজ করলে হবে, কিভাবে এটা হবে, সেটা বলা ছিল না। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির কথা বাংলাদেশের প্রচলিত কোনো ক্রিমিনাল লয়ের মধ্যে নাই। এটা আছে রোম স্ট্যাটিউটের মধ্যে, আইসিসির রোম স্ট্যাটিউটের মধ্যে। তো সেইখান থেকে এটাকে গ্রহণ করা যে হবে, সে কথাটাও আইনে বলা ছিল না। তা আমরা এবার আইন কিন্তু এই সরকার সংশোধন করেছে, এবং এলিমেন্টস অফ ক্রাইমস রোম স্ট্যাটিউট থেকে গ্রহণ করা হবে মর্মে আমরা এটা আইনের মধ্যে সংবিধিবদ্ধ করেছি। সবচেয়ে বড় সমস্যা ছিল আপনার বিচারক যারা ছিলেন, তারা ছিলেন সাংঘাতিকভাবে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, এবং তারা একটা বিশেষ এজেন্ডা নিয়েই কাজ করেছেন এখানে। এবং আপনারা জানেন যে সেই সময়ের রায়গুলো দেশের বাইরে থেকে লিখে নিয়ে যাওয়া, এবং গণ আদালতের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা এখানে বিচারক ছিলেন, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রতিনিয়ত আমরা প্রশ্ন করেছি।
তারপরে যেটা হয়েছে যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, সাক্ষীকে মিথ্যা শিখিয়ে নিয়ে যাওয়া, বহু বছরের পুরনো পত্র পত্রিকাকে এভিডেন্স হিসেবে ব্যবহার করা, এবং সেখানে যদিও কোনো এই ব্যক্তির সাথে রিলেটেড কোনো সাক্ষ্য প্রমাণ না থাকা সত্ত্বেও তাদেরকে অপরাধী সাব্যস্ত করা, ডিফেন্স পক্ষের সাক্ষীদেরকে আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করা, এই যে মোটা দাগের সমস্যাগুলো ছিল সেইগুলোর ব্যাপারে আমরা সোচ্চার ছিলাম। কিন্তু এই সময়ে আজকের বদলে যাওয়া বাংলাদেশে যখন আমরা এটা বিচার প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করেছি, তখন সরকারের সামনে চ্যালেঞ্জটা হচ্ছে যে পেছনের যে এই যে স্টিগমা গুলো লেগে আছে এখান থেকে এই ট্রাইব্যুনালকে বের করে আনা। সে কারণে আমরা আইনের যে প্রয়োজনীয় সংশোধন সেটার প্রস্তাব করেছি এবং বিভিন্ন মহলের মতামত আমরা গ্রহণ করেছি। সেই আলোকে আইনটা সংশোধিত হয়েছে। আমরা নিরপেক্ষ বিচারক প্যানেল নিয়োগ দিয়েছি, যারা জাজ হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে ক্ষমতাসীন রাষ্ট্রপতির বিরুদ্ধে পর্যন্ত তিনি মামলা পরিচালনা করেছেন। তারা রাষ্ট্রের কোনো চাপকে পরোয়া করেননি। এই ধরনের জাজদেরকে আমরা নিয়োগ দিয়েছি এবং এখানে তদন্ত সংস্থা, প্রসিকিউশনে যারা আছেন তারা প্রত্যেকেই কমিটেড যে এই ট্রাইব্যুনালে কোন রকমের কলঙ্ক আবার লেপন করা হোক, সেইটা তারা হতে দেবেন না। এটা সাধারণত যখন 2009 সালে ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল তখনকার সরকার কিংবা তখনকার প্রসিকিউশনের পক্ষ থেকেও কিন্তু এই ধরনের কথাই বলা হতো যে নিরপেক্ষ, অন্তত তারা দাবি করতেন যে তারা নিরপেক্ষ, তাদের বিচারকরা নিরপেক্ষ, তাদের প্রসিকিউশনরা নিরপেক্ষ। কিন্তু পরবর্তীতে আমরা এমনটিও দেখেছি যে একেবারে আসামির সঙ্গে ফোন রেকর্ড প্রসিকিউটরদের ফাঁস হয়েছে। রায়ের আগে কি ধরনের আলোচনাগুলো হয় সেটিও যেমন হয়েছে, তাদের ব্যক্তিগত অবস্থানগুলো সেখানে বিতর্কিত হয়েছিল। কিন্তু এটা ঠিক যে এই বিচারটা রাজনৈতিকভাবে, আপনি নিজেও দাবি করছিলেন যে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা হয়েছিল এই বিচারে। এখন যখন রাজনৈতিক সরকার নয় কিংবা রাজনৈতিক নিয়োগ হয়তো আপনাদের হয়নি, যেটি আমরা নির্বাচিত সরকারে দেখি যে তাদের নিজস্ব লোকদেরকে তারা হয়তো বসান, সব যারা আছেন সব মতকে নিয়ে হয়তো তারা চেষ্টা করছেন করার, কিন্তু আপনারা কিভাবে নিশ্চয়তা দেবেন যে যে বিদ্বেষ কিংবা যে ধরনের বিষয়গুলো এখনকার একটি পক্ষের বিপক্ষে, একটি পক্ষের ব্যাপারে কাজ করছে, সরকারের ভিতরে করছে, যারা আন্দোলন করছেন তাদের ভিতরে কাজ করছে এবং মাঝে মাঝে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়ার বিষয়গুলো আসছে, তারা ন্যায় বিচার পাবেন, এই এই নিশ্চয়তাটা তো সবাই চায়, সেটা কি আপনাদের পক্ষে দেওয়া সম্ভব হবে? নিরপেক্ষতা এবং ন্যায় বিচার যে করা হবে এটা কাগজে কলমে লিখে দেওয়ার বিষয় নয়, এটা আপনাকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে। এই সরকার এবং আমরা যারা প্রসিকিউশনে আছি, আমরা ডে ওয়ান থেকে সেটাকে রক্ষা করার চেষ্টা করছি। বাংলাদেশ জুড়ে 56,000 বর্গমাইল জুড়ে গণহত্যা চালানো হয়েছে, যেটা যদিও গণহত্যার সংজ্ঞায় পড়ে না, আমরা বলতে গিয়ে গণহত্যা বলি, ম্যাসাকার বলি, এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। আসলে এই গণহত্যার সাথে বাংলাদেশের পুরো পুলিশ প্রশাসন জড়িত হয়ে পড়েছিল, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জড়িত হয়ে পড়েছিল, পুরো ক্যাবিনেট, পুরো পার্লামেন্টের সদস্যরা জড়িত ছিল, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ জড়িত ছিল। তার মানে হাজার হাজার আসামি কিন্তু এখানে আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাত্র 75 বা 76 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অর্থাৎ আমরা অসম্ভব রকমের সতর্কভাবে স্ক্রুটিনি করে দেখেছি যে কারা এই অপরাধের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন, সরাসরি সংযুক্ত থেকে কাজ করেছেন, কাদের বিরুদ্ধে সরাসরি এভিডেন্সগুলো পাওয়া যাচ্ছে, শুধুমাত্র তাদের বিরুদ্ধেই আমরা মামলা দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সুতরাং শুরু থেকে আপনি ধারণা করতে পারেন যে আমরা রাজনৈতিক হয়রানির জন্য এই ট্রাইব্যুনালকে ব্যবহার করছি না, বরং এই যে মানুষের প্রতি, নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার প্রতি যে ম্যাসাকার, গণহত্যা চালানো হয়েছে, 16 বছর ধরে অসংখ্য মানুষকে গুম, খুন এগুলো করা হয়েছে, ক্রসফায়ারে হত্যা করা হয়েছে, সেগুলোর বিচারের জন্য আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে যখন নিশ্চিত হয়েছে যে এই লোকটি এটার সাথে ইনভলভ, তখন আমরা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাচ্ছি। এবং সর্বশেষ যেটা হয়েছে, দুজন পুলিশের এসপি আলেপুদ্দিন এবং মহিউদ্দিন ফারুকি, তাদের ব্যাপারে কিন্তু দেখুন আমরা অনেক সময় নিয়েছি এবং তাদের ব্যাপারে গুম কমিশন থেকে তদন্ত করে তাদের ব্যাপারে অকাট্য প্রমাণাদি পেয়েছেন, আমাদের তদন্তকারীরা অকাট্য প্রমাণ পেয়েছেন, তারপরে আমরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছি। তো আমরা তো র্যাবে যত অফিসার ছিল প্রত্যেককে আসামি করতে পারতাম, সেটা কিন্তু করিনি। এটার থেকেই বুঝতে হবে যে আমরা আসলে ন্যায় বিচারটা করতে চাই। সত্যিকারের পারপিট্রেটর যারা আছে, সে যত বড় অফিসার হোক, যত প্রভাবশালী হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে ছাড় পাবে না। তেমনি একই সাথে আমরা বাংলাদেশের প্রশাসন এবং পুলিশ বাহিনীতে কর্মরত অফিসারদেরকে আমরা বারবার নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা যদি এই সমস্ত জঘন্য অপরাধের সাথে সম্পৃক্ত কেউ না থাকেন, তাহলে কাউকেই হয়রানি করা হবে না, সুতরাং আপনারা নির্ভয় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারেন। এইটা আমি যেটা শুরুতে বলেছি যে আপনি নিরপেক্ষতা এরকম কাগজে কলমে অঙ্গীকার দিয়া কখনো, এটা হয়তো আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।
কিন্তু আপনি বলছিলেন যে দুজন র্যাবের অফিসারের বিরুদ্ধে আপনারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। নিশ্চয়ই এটা শেষ নয়, সামনে তাদের আরো অনেকের নাম বের হয়ে আসবে, যাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে নিঃসন্দেহে আপনারা তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ যেটি 2024-এ হয়েছে, সেখানে কিন্তু আপনারা বলছিলেন যে মেম্বার অব দ্য ডিসিপ্লিনারি ফোর্স এই শব্দটি যোগ করা হয়েছে। দ্যাট মিনস আপনারা এখন এইসব বাহিনীর সদস্য যারা সেনাবাহিনী, বিজিবি, আর্মি, র্যাব, তাদের সদস্যদেরকেও গ্রেপ্তার করার বিষয়টি এই অধ্যাদেশে আপনারা সংযুক্ত করেছেন। আপনাদের কাছে যখন এই ধরনের অধ্যাদেশগুলো সংযুক্ত করা হয়, নিঃসন্দেহে সামনে কিছু টার্গেট থাকে যে এইসব বাহিনীর অনেক অফিসারের নাম কিন্তু বের হয়ে এসেছে, যারা সরাসরি গুলির নির্দেশ দিয়েছে, যারা সরাসরি সরকারের পক্ষে কাজ করেছে, অর্থাৎ তৎকালীন সরকারের পক্ষে কাজ করেছে। কোন পরিসরে আসলে তাদেরকে আইনের আওতায় আনবেন? আমি যেটা শুরুতে বলেছি যে সেটা যদি একদম টপ অফিসারও হয় সেক্ষেত্রেও আমাদের কোনো দ্বিধা নেই। আবার তিনি যদি নিম্ন স্তরের অফিসারও হন তাহলেও তাকে ছাড় দেওয়া হবে না। আমরা মূলত আইডেন্টিফাই করছি যে কারা এইরকম ভয়ের সংস্কৃতি তৈরিতে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন। জেনারেল জিয়াউল হাসান, তার ব্যাপারে আমরা তদন্ত করে তথ্য প্রমাণাদি পেয়েছি যে তিনি এই যে তিনি যখন র্যাবে ছিলেন, গুমের ব্যাপারে উনি একজন মাস্টার মাইন্ড। গুমের পরে মানুষদেরকে নিয়ে গিয়ে খুন করে আয়নাঘরে রাখা শুধু নয়, বুড়িগঙ্গাতে একদিনেই একজন ব্যক্তি 13টা লাশকে ফেলেছে, এই মর্মে স্বীকারোক্তি পর্যন্ত আমাদের কাছে আছে। এই যে কাজগুলো করেছে তারা, এগুলো যখন আমরা তদন্তে পাচ্ছি এবং যারা এর সাথে সম্পৃক্ত আমরা পাচ্ছি, তখন কিন্তু তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাচ্ছি। সুতরাং আপনারা খেয়াল করবেন যে আমরা যাদেরকে ধরে আনছি এখানে, আপনারা বুঝবেন যে তদন্তে তাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণাদি আছে বলেই তাদেরকে এখানে আনা হয়েছে। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে কোনো লোককেই আমরা হয়রানি করব। কিন্তু যেটা রাজনৈতিকভাবে, আমরা হয়তো প্রশাসনিক যারা কর্মকর্তা ছিলেন তাদের বিষয়ে বলছিলাম, রাজনৈতিকভাবে যখন আলোচনাটি চলে আসে, সবার আগে যে বিষয়টি চলে আসে যে এই গণহত্যার সাথে, অর্থাৎ তখনকার শীর্ষে দায়িত্বে যিনি ছিলেন সরকার প্রধান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন আপনাদের এই ট্রাইব্যুনালে বিচারাধীন আছেন, অর্থাৎ তার মামলাটি বিচারাধীন আছে। তার মামলার প্রক্রিয়া সম্পর্কে একটু জানতে চাই, কবে নাগাদ এটি আসলে শুরু হচ্ছে? যত অপরাধ বাংলাদেশে হয়েছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এবং তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য, নিরঙ্কুশ করার জন্য ক্রমাগতভাবে রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে। র্যাব গঠন করে র্যাবকে দিয়ে অপহরণ, বিরোধী মতকে দমন করা, সেগুলো কাজ করা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে। সুতরাং সবকিছুর জন্য যদি এককভাবে একজন ব্যক্তিকে দায়ী করা যায়, যে একজন ব্যক্তির নাম, সেটা হচ্ছে শেখ হাসিনা, তার বিরুদ্ধে প্রমাণাদি এত বেশি জাজল্যমান, স্পষ্ট যে তার বিচারের জন্য আমাদেরকে খুব বেশি পরিশ্রম করার দরকার হবে বলে মনে হচ্ছে না আমাদের। রাষ্ট্রীয় সিদ্ধান্ত দেয়া, পুলিশের প্রধানদেরকে, বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে নির্দেশনা দেয়া, তার বিভিন্ন মাধ্যমে মৌখিক, লিখিত, টেলিফোনিক, মেসেজে, এই যে নানান ধরনের নির্দেশনা দেয়া, এগুলোর প্রমাণাদি আমাদের হাতে ইতিমধ্যে চলে এসেছে। আমরা আশা করি যে জুলাই আগস্টের গণহত্যা সংক্রান্ত যে অভিযোগ তার বিরুদ্ধে, সেটির চার্জশিট বা তদন্ত রিপোর্ট আমরা 2-3 মাসের মধ্যেই পেয়ে যাব হাতে, এবং তারপরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আমরা বিশ্বাস করি। এর বাইরেও গুমের সাথে যে ওনার সম্পৃক্ততা এবং অন্যান্য আরো কিছু অপরাধের সাথে সম্পৃক্ততা, সেটার জন্য আমরা ডিফারেন্ট ওয়েতে তদন্ত করছি, সেটা পরবর্তীতে হয়তো তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসবে। তার মানে আগামী 2-3 মাস পর হয়তো এই বিচারটা শুরু হবে, আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হবে। এখন তো মামলা চলমান আছে, এটাকে আমরা বলি প্রি ট্রায়াল স্টেজ। এটা শেষ হওয়ার পরে, তদন্ত রিপোর্ট পাওয়ার পরে মূল বিচার পর্বটা শুরু হবে, যখন সাক্ষ্য গ্রহণের প্রশ্ন আসবে। কিন্তু আমরা দেখছি গণহারে অভিযোগ আসছে, গণহারে আপনারা এই বিষয়টি মামলাগুলো নিচ্ছেন, এবং এমন সব নামগুলো আসছে, আপনি বলছিলেন যে মন্ত্রীদের, বিশেষ করে শেখ হাসিনার তার মন্ত্রিসভার সদস্যদের নামও অনেকের অভিযোগগুলো আসছে। আপনি বলছিলেন যে এই অভিযোগগুলো যেমন তাদের বিরুদ্ধে আছে ছাত্র জনতাকে হত্যা, নির্বাচনের নামে প্রহসন, বিডিআর ট্র্যাজেডির কারণ, শাপলা চত্বরে হেফাজতের উপর গণহত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর তৈরি, 1119 জনকে বিচার বহির্ভূত হত্যা, আওয়ামী লীগের শাসনামলে দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশ থেকে বিপুল পরিমাণে অর্থ পাচার, শেয়ার বাজার লুট, অনেকগুলো অভিযোগ। এই শেষের দিকে যে অভিযোগগুলোর কথা বলছি, সেটিও কি আপনারা মনে করছেন যে আপনাদের এই আদালতে আপনারা বিচারের আওতায় আনবেন? সেই প্রশ্নটি আপনার কাছে উত্তরটি নেব একটি ছোট্ট বিরতির পর। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি টিভিএন স্পেশাল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সাঞ্চুল। আমরা কথা বলছিলাম নতুন প্রেক্ষিতে বাংলাদেশে গণহত্যার বিচার, চ্যালেঞ্জ ও বাস্তবতা, এবং এসব নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাজুল ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম বিরতির আগে, গণহারে অভিযোগ, গণহারে গ্রেপ্তার কিংবা গণহারে মানুষজনকে এই সব মামলার মধ্যে সংশ্লিষ্ট করা, এটি কি শেষ পর্যন্ত বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার আশঙ্কা আছে কিনা? দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহারে কোনো মামলাও হয়নি, গণহারে গ্রেপ্তারও হয়নি। সব মিলিয়ে আমরা ৭৫ জন ৭৬ জন লোকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। কিন্তু মানুষের অভিযোগ, এখানে ২,০০০-এর মতো শহীদ পরিবার আছে, ২৫,০০০-এর মতো আহত মানুষের সংখ্যা আছে। তাদের পক্ষ থেকে মাত্র ২০০-র কাছাকাছি পরিবারের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। সব মানুষের অভিযোগ হয়তো আমাদের কাছে আসবে না, এবং আপনাদের মনে রাখতে হবে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার আর একটি সাধারণ খুনের বিচার একরকম পদ্ধতিতে হয় না। এই আইনে বিচারের পদ্ধতিটা সম্পূর্ণভাবে ভিন্ন। আমাকে প্রত্যেকটা মার্ডারের অভিযোগ প্রমাণ করারও এখানে প্রয়োজন নেই। গণহত্যার জন্য কিভাবে প্ল্যান করা হয়েছে, কিভাবে এটা বাস্তবায়ন করা হয়েছে, এটাকে বলে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক। এই যে একটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একই রকমের সারা বাংলাদেশ জুড়ে পুলিশের আচরণ একই রকম ছিল, এবং তাদের নির্দেশ ছিল যে এদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে, এদের মাঠ থেকে একদম ক্লিন করে দিতে হবে। এই যে গণহত্যার নির্দেশ, এই নেচার, সেটা প্রমাণ করাটাই যথেষ্ট। এখানে লোক যদি ৫০০ মারা যায় অথবা ৫,০০০ মারা যায়, তার জন্য বিচারের কোনো হেরফের হবে না। কিন্তু এর বাইরে যেটা আপনি বলছেন যে গণহারে মামলা হয়েছে, আমি বলবো কোনো গণহারে মামলা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানুষের অভিযোগ এসেছে, সেখান থেকে যাচাই বাছাই করে আমরা মাত্র ৪টা মামলা করেছি। একটা মামলাতে শেখ হাসিনা শুধু এককভাবে আসামি, অন্য কয়েকটাতে মন্ত্রিপরিষদের সদস্য এবং পুলিশের বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আসামি আছেন। সুতরাং এটা গণহারে মামলা নয়। কিন্তু এই ট্রাইব্যুনাল গঠিত হওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন থানায় এবং ম্যাজিস্ট্রেট কোর্টে কিছু মামলা হয়েছে, ভুক্তভোগী পরিবাররা এটা করেছেন। সেখানে অনেক বেশি মানুষের নাম দেয়া হয়েছে, কিন্তু সেটাও বেশি নয় বলে আমি মনে করি। কারণ ধরুন, যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সদস্য অন্তত কয়েকশো পুলিশ এখানে নির্বিচারে গোলাগুলি করতে সম্পৃক্ত ছিল। তার সাথে কয়েকশো আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী অস্ত্র হাতে তাদের পাশে থেকে লড়াই করেছে। সেই এলাকার এমপি এগুলোতে সরাসরি উপস্থিত থেকেছে, মদত দিয়েছে এবং এইটার পেছন থেকে পেট্রোনাইজ করেছে। তাহলে কয়েকশো পুলিশ, কয়েকশো আওয়ামী লীগ এবং এলাকার ওয়ার্ড কমিশনার, এমপি সবাইকে যদি আসামি না করেন, তাহলে তো আপনি জাস্টিস করলেন না, কারণ প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত। এখন এই সবগুলোর নাম যদি একসাথে করেন, কয়েকশো লোকের নাম তো এমনিই হয়ে যায়। আপনাকে মনে রাখতে হবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রত্যেকটা জায়গায় এইরকম দলবদ্ধভাবে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসন একযোগে এই অপরাধগুলো করেছে। সেই তুলনায় একটা মামলা যদি ৬০ জন ৭০ জনকে আসামি করা হয়, এটা তো বেশি নয়। কিন্তু এটা আমি বলবো, পুলিশ তদন্ত করার পরে যাদের সম্পৃক্ততা পাবে, চার্জশিট শুধুমাত্র তাদের বিরুদ্ধেই হবে। এটা হলো থানার মামলার ব্যাপারে। কিন্তু গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ, সেটা থানাতেও যদি মামলা হয়েও থাকে, সেটার বিচার কিন্তু সাধারণ আদালতে হবে না। এটা আলটিমেটলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ব্যতি রেখে কারো বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট চাইবে না এবং তাকে বিচারের মুখোমুখিও করবে না। সুতরাং স্ক্যানিং এর জন্য, স্ক্রুটিনাইজ করার জন্য আমাদের হাতে যথেষ্ট সুযোগ এখনো রয়ে গেছে। সেই সুযোগের মধ্যে আমরা বলেছি যে মাত্র ৭০-৭৫ জন লোকের বিরুদ্ধে আমরা করেছি। এই ব্যাপারে ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে একটা হাইপ তোলার চেষ্টা করছে যে গণহারে মামলা হচ্ছে, হয়রানিমূলক মামলা হচ্ছে। আপনি ২৫,০০০ লোককে গুলি করেছেন, ২,০০০ লোককে মেরে ফেলেছেন, লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, গুলিবিদ্ধ ছাত্রদের বুকে পাড়া দিয়ে আবার গুলি করা হয়েছে। এপিসির থেকে আসাবুল ইয়ামিনের মতো ছেলেদের গুলি করে কিভাবে ফেলে দেওয়া হয়েছে গোটা দুনিয়া দেখেছে। আবার তাকে হসপিটালে নিতে দেওয়া হয়নি, আহত শরীরের মধ্যে আবার গুলি করেছে। যাত্রাবাড়িতে দেখেছেন যে একটা ছেলে আহত, টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশ অফিসার, সেখানকার যে অফিসার গুলি করেছে তার নাম ঠিকানা আমরা সব পেয়েছি, কাছে গিয়ে আবার বুকে গুলি করে তার মৃত্যুটা নিশ্চিত করেছে। এই যে নিষ্ঠুরতার সাথে যারা জড়িত, তাদের সংখ্যা তো কম নয়। ২,০০০ মানুষকে মারার জন্য তো মাত্র ১০ জন ১৫ জন লোক যায়নি। তো যারা সম্পৃক্ত ছিল তাদেরকে মামলায় তো আসামি করতে হবে। ৫৬,০০০ বর্গমাইল জুড়ে যে অপরাধটা হয়েছে, সেই তুলনায় ৭০-৭৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খুবই সামান্য। এর সাথে আরো অনেক লোক জড়িত, কিন্তু আমরা কঠিন যাচাই বাছাই সাপেক্ষেই তাদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। অর্থাৎ আপনি বলছেন অনেকগুলো মামলায় যখন মামলা হচ্ছিল, তখন আসামিদের তালিকা যদি আমরা দেখি, অনেকটা মনে হয় যে ফটোকপি করে একটা মামলার অভিযোগগুলো অন্যদের নামে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সবগুলো মামলায় কমন কিছু নাম আছেই, তাদের
প্রত্যেকে জড়িত, বিষয়টি হয়তো সরাসরি সম্পৃক্ত তারা, এটি হয়তো এখনই বলা যাচ্ছে না, কিন্তু আপনি নিশ্চয়তা দিচ্ছেন চার্জশিটে শুধুমাত্র যারা দোষী, যারা এইসব ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাদের নামই আপনাদের ট্রাইব্যুনালে আসবে শেষ জি, পর্যন্ত। এর সাথে আরেকটা জিনিস অতিরিক্ত বলছি। দেখুন, এই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ এখানে কমন, প্রত্যেকটি ঘটনার দায় কিন্তু শেখ হাসিনার উপরে পড়বে, ক্যাবিনেটের উপরে পড়বে, কারণ তাদের সিদ্ধান্তের কারণেই কারফিউ দেওয়া হয়েছে, গুলি নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং ঘটনা যদি নরসিংদীতেও হয়, সেটার আসামি শেখ হাসিনা হবেন, কারণ তার নির্দেশ ছাড়া, তার পরিকল্পনার অংশ হিসেবেই নরসিংদী গুলি করা হয়েছে, লক্ষ্মীপুরে করা হয়েছে, শেরপুরে করা হয়েছে, বগুড়াতে করা হয়েছে। সুতরাং কমন আসামি যেটা আপনি বলছেন, সেটা কিন্তু এই ক্যাবিনেট এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, যাদের নির্দেশে গোটা বাংলাদেশের পুলিশ প্রশাসন কাজ করেছে, তারা কিন্তু সব জায়গায় আসামি হবেন, এটাই স্বাভাবিক। সেই কারণে বিভিন্ন থানাতে তাদের নামগুলো কমন আকারে এসেছে। কিন্তু যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটা হবে, সবগুলো মানুষকে ওই 2000 বার আসামি করা হবে না, তাদেরকে একবারই আসামি করা হবে। আচ্ছা, সুতরাং সেখানে মামলা সংখ্যাটা কমে যাবে, কমে আসবে, কিংবা তখন আপনাদের আসামির সংখ্যাও কমে আসবে অনেকটুকু। Exactly. কিন্তু একটা বিষয়, এই বিষয়ে সবশেষ আপনার কাছে যে বিষয়টি জানবো সেটি হলো, আমরা দেখেছি গণমাধ্যম কর্মী যারা কিংবা বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ পর্যায়ে যারা আছেন, তাদের অনেকের ব্যাপারে মামলা করা হচ্ছে, এবং এই মামলাগুলোতে তারা সরকারের কাছের ছিলেন অনেকেই, সরকারের পক্ষে কাজ করেছেন অনেকেই, নানা ব্যক্তিগত সুযোগ সুবিধা তারা নিয়েছেন, তারা হয়তো অনেকে গাড়ি বাড়ির মালিক হয়েছেন, অনেকে হয়তো প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছেন। কিন্তু যখন তাদের নামে গণহত্যার মামলাগুলো হয়, তখন সেটি কি আসলে এক ধরনের যে গণমাধ্যমের উপর চাপ তৈরি করা, বাকিরা যাতে একটু নিয়ন্ত্রণের মধ্যে থাকে, অনেকে এই অভিযোগটিও করছেন, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? এটা কোনো অংশেই সঠিক নয়। কারণ হচ্ছে, আমি যেটা আগেই বলেছি, যে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের ধরন আলাদা, এবং এটার দায়ও কিন্তু বিভিন্ন স্টেজের আছে। কেউ নির্দেশদাতা, কেউ প্ল্যান করেছে, কেউ বাস্তবায়ন করেছে, কেউ ইনসাইট করেছে, কেউ এটাকে অ্যাবেট করেছে। এখন গণমাধ্যমের যে ভূমিকাটা, আপনি দেখবেন বাংলাদেশের গণমাধ্যম এই স্বৈরশাসনের হাতকে শক্তিশালী করার জন্য এই গণহত্যাকে গ্লোরিফাই করার চেষ্টা করেছে। এই গণমাধ্যমের টকশোতে তারা গিয়ে বলেছে যে এই ছেলেগুলো আসলে সন্ত্রাসী, এরা গাঁজা খায়, এরা মাদকাসক্ত, এই ধরনের কথা বলা হয়েছে। গণমাধ্যমে টকশোতে এদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে। তো রাজাকারের বাচ্চা বলাটা, এই যে গণহত্যার দুনিয়ার বিভিন্ন দেশে আপনি দেখবেন যে যখন গণহত্যাগুলো করা হয়েছে, তার আগে এই নির্যাতিত গোষ্ঠীকে একটা ব্যাড নেম দেওয়া হতো, ট্যাগ করা হয়, ট্যাগ করা। যেমন হিটলার বলতো যে এরা সাব হিউম্যান বিং, ইহুদিদেরকে বলতো। আবার ইসরায়েলের পক্ষ থেকে প্যালেস্টাইনিদেরকে বলা হয় আমালেকা সম্প্রদায়ের লোক, এদেরকে মারা যাবে। রুয়ান্ডাতে হুতু এবং তুৎসিদের যখন সংঘাত হয়েছে, তুৎসিদেরকে তারা বলতো ইনিএনজি, অর্থাৎ তেলাপোকা, এদেরকে পিষে মেরে ফেলো। বাংলাদেশের ছাত্রদেরকে বলেছে রাজাকারের বাচ্চা, একই ধারাবাহিকতা। সেইখানে এই রাজাকারের বাচ্চা বলে এদেরকে হত্যা করা বৈধ, অথবা পুলিশ বাহিনী হত্যা করে সঠিক কাজ করছে, এই রকম প্রচারণা যে সমস্ত গণমাধ্যম চালিয়েছে, সক্রিয়ভাবে ছাত্রদের হত্যা হয়েছে, নির্মমভাবে মারা হচ্ছে, তাদের রিপোর্ট না দেখিয়ে, কোথায় ভাঙচুর হয়েছে সেই রিপোর্ট দেখিয়ে প্রকারান্তরে গণহত্যাকে উৎসাহিত করেছে, এই লোকগুলো ইনসাইটমেন্টের দায়ে দোষী হবে। সুতরাং কোনো সাংবাদিককে যদি আসামি করা হয়, এখন পর্যন্ত আমরা কোনো সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করি, কিন্তু টকশোতে গিয়ে হেট স্পিচ ছড়িয়ে রাজাকারের বাচ্চা বলে গণহত্যা চালাতে উস্কানি দেওয়া, যেটা সেই কাজটা শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো কিছু লোক করেছে, সেই কারণে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই গণহত্যাকে গ্লোরিফাই করা, এটাকে চালিয়ে নেওয়ার জন্য একটা রাষ্ট্রযন্ত্রকে সমর্থন করার ব্যাপারে, আপনি ধরেন দুজন সাংবাদিক যে শেখ হাসিনাকে প্রশ্ন করেছে যে এই রাজাকারের বাচ্চারা কি বেশি মেধাবী, এই যে যেটা থেকে সূচনা হলো, আপনি তাদের দায় কি দেখবেন না যে তারা আসলে গণহত্যার পক্ষে ছিলেন কিনা? সুতরাং এই গণহত্যাতে কিছু মানুষ সরাসরি সম্পৃক্ত ছিল, গুলি করে মানুষ হত্যা করেছে, কিছু লোক হুকুম দিয়েছে। এটা আমাদের আইনে আছে, পাওয়ার টু প্রিভেন্ট, পাওয়ার টু পানিশ। আপনার অধস্তন কোনো অফিসার বা সৈনিক একটা অপরাধ করলো, আপনি সেটাকে প্রিভেন্ট করতে পারতেন, জেনেও আপনি প্রিভেন্ট করেননি। আপনি তাকে শাস্তি দিতে পারতেন, আপনি জেনেও শাস্তি দেননি। তাহলে ঊর্ধ্বতন অফিসার, সুপিরিয়র রেসপন্সিবিলিটি যেটা এখানে আছে, তাহলে আপনি সেটার দায়, আপনি যদিও নিজে গুলি করে মারেননি, কিন্তু আপনি নির্দেশও দেননি, কিন্তু আপনি জানতেন যে ও মারবে, তারপরে আপনি তাকে প্রিভেন্ট করেননি, এর জন্য আপনি সমানভাবে দায়ী হবেন। ওকে, সুতরাং এই দায়ের মধ্য দিয়ে এই লোকগুলো পড়ে যাবে। সেক্ষেত্রেও নিশ্চয়ই এই নিশ্চয়তাটা পাওয়া যাবে যারা একেবারে জড়িত ছিলেন, যাদের দোষ প্রমাণ হয়েছে, তারাই এই আওতায় আসবে, অর্থাৎ এখানে কোনো রকম হয়রানির বিষয়টি থাকবে না। নিঃসন্দেহে আমরা ক্রিস্টাল ক্লিয়ার করে প্রেজেন্ট করব যে যাদেরকে আমরা এখানে আসামি করেছি তাদের অপরাধ কতটুকু, এবং বিচার শেষে তারাও যেন মনে করে যে তাদের প্রতি ন্যায় বিচারটাই করা হয়েছে, তারা যতটুকু অপরাধ করেছে প্রাপ্য শাস্তিটাই যেন তারা পায়, এবং সেটা যেন তারা বুঝতেও পারেন
সেটা আমরা এনশিওর করব। জি, আমরা আবারও একটু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে ফিরবো। আপনারা বলছেন যে তার বিচার নিশ্চিত করতে হলে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবেন, অর্থাৎ তিনি এখন যেখানে অবস্থান করছেন ভারতে, সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে চাওয়া হবে। কোন আইনে আসলে আপনারা এটি করবেন? কারণ ইন্টারপোলের মাধ্যমে এখন পর্যন্ত ফিরিয়ে আনার নজির খুবই কম। অন্যদিকে যদি ভারতের সঙ্গে যে চুক্তিটি আছে সেই চুক্তিতে কিন্তু স্পষ্ট করা আছে, অর্থাৎ নানা ফাঁক করা আছে যে রাজনৈতিকভাবে তাকে কোনোভাবে নাজেহাল করা হবে সেটি যদি তারা মনে করে তখন কিন্তু তারা ফিরে দিতে বাধ্য নয়। সেক্ষেত্রে কিভাবে আপনারা সাবেক প্রধানমন্ত্রীর বিচারটা নিশ্চিত করবেন? প্রথম কথা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে করা যাবে কি যাবে না সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া আছে সেটা আমরা গ্রহণ করেছি। দুনিয়ার সভ্য দেশ হলে যখন একজন অপরাধীকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত চাওয়া হবে, আইনের শাসনের প্রতি তাদের শ্রদ্ধা থাকলে তাদের উচিত হবে তাকে ফেরত দেওয়া। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে তিনি অপরাধীর যে প্রত্যর্পণ চুক্তি ভারতের সাথে বাংলাদেশের আছে, সেই চুক্তি অনুযায়ী ভারত সরকার যদি মনে করে যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র তার দরকার, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রক্ষার স্বার্থে একজন ব্যক্তি যিনি অপরাধ করেছেন বলে সবাই বুঝতে পারছে, তাকে প্রোটেকশন না দিয়ে তাদের ভারতের উচিত হবে বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক রক্ষার স্বার্থে তাকে প্রত্যর্পণ করে দেয়া। তারা যদি না দেয় সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আমরা মনে করি যে ভারতকে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রকে তার সাথে বৈরিতা তৈরি করা তাদের জন্য কোনো ভালো দিক হবে না। তাদের ব্যাপারে এতদিন ধরে বলা হতো যে তারা একটা পরিবারের সাথে সম্পর্ক রাখে, তাহলে সেটাই সত্যে পরিণত হবে। সুতরাং আমরা চাইবো যে ভারত সরকার শুভবুদ্ধির পরিচয় দেবেন এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে তাদের বৈরিতা না থাকুক। বাংলাদেশে যদি তিনি কোনো অপরাধ করে থাকেন তার বিচার এখানে হবে, সেক্ষেত্রে তাকে প্রত্যর্পণ করা উচিত ভারতের। সেই চেষ্টা আমরা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে আমরা করব। তারপরে যদি ভারত সেই ঝুঁকি নেয় সেটা তাদের ব্যাপার হবে, কিন্তু আমাদের দিক থেকে আইনগত এটা হলো ফিরিয়ে আনা সংক্রান্ত ব্যাপার। কিন্তু তারপরে যদি ফিরে না আসেন তিনি, রাইট, আমি হয়তো এই প্রশ্নটি করতাম যে আপনারা চাইতে পারেন কিন্তু যারা দেয়ার কথা তারা যদি না দেন সেক্ষেত্রে আইনটা বিচারটা কোন প্রক্রিয়া চলবে? সেক্ষেত্রে বাংলাদেশের আইন খুবই স্পষ্ট, সেটা হচ্ছে যে অ্যাবসেন্সিয়া ট্রায়াল বলে, অনুপস্থিতিতে বিচার করা সম্ভব। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচার প্রক্রিয়া চলবে। তার পক্ষে তিনি যেহেতু পলাতক আছেন, তিনি নিজে কোনো আইনজীবী নিয়োগ দিতে পারবেন না, কিন্তু রাষ্ট্র তার পক্ষে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করবে এবং তার মাধ্যমে তাকে ডিফেন্ড করার সমস্ত সুযোগ তাকে দেয়া হবে, দিয়ে এখানে তার অনুপস্থিতিতেই বিচার করা হবে। কিন্তু এখন ঠিক এই মুহূর্তে বাংলাদেশের কথা যদি আমরা বলি, আমরা যে চিত্রটি আমেরিকায় বসে দেখি সেটি হলো যে যখন আদালতে আসামিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, রাজনৈতিক আসামি বিশেষ করে, সেখানে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। শুরুর দিকে এটি প্রকট আকার ধারণ করেছিল, বর্তমানে কিছুটা কমে এসেছে। এই মুহূর্তে যাদেরকে আসামি করা হচ্ছে তারা নিজেরা আইনজীবী নিয়োগ দেয়া, তারা আপনারা একসময় আপনি বলছিলেন, আপনার একটা ইন্টারভিউতে দেখছিলাম যে জামাত নেতাদের বিরুদ্ধে যখন আদালতে এই কার্যক্রম শুরু হয়েছে তারা তখন অনেক সিনিয়র আইনজীবীদের কাছে গিয়েছিল, কিন্তু তারা আইনজীবী খুঁজে পায়নি। একটা সময় সাহসের সঙ্গে আপনি তখন দায়িত্ব নিয়েছিলেন, তাদের পক্ষে লড়েছেন। এখনকার পরিস্থিতিতে যাদেরকে আসামি করা হচ্ছে তাদের পক্ষে দাঁড়ানোর মতো আইনজীবীরা কি সাহসী হচ্ছেন? সাহসী না হওয়ার তো কোনো কারণ নেই, কারণ মামলায় তার ক্লায়েন্টকে ডিফেন্ড করার জন্য কোনো আইনজীবীকে কোনো হয়রানি করা হচ্ছে না, হবে, ভবিষ্যতেও হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনি যাদেরকে আসামি হিসেবে আমরা নিয়ে এসে তাদেরকে কখনো হাত করাও পরানো হয়নি। তারা হাত নেড়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, নানান ধরনের কথা বলেছেন, আপনারা দেখেছেন। এবং এটা নিয়ে আমরা সমালোচনার মুখোমুখি হয়েছে যে এই সব গণহত্যাকারীদেরকে এত সুযোগ কেন দেওয়া হচ্ছে, ওরা হাত নাড়ে হাসি মুখে কথা বলে, দোয়া চাচ্ছেন, অনেক দোয়া চাচ্ছে না। হাসানুল হক বলেছে আনন্দ করেন, গান গান। এই যে বিষয়গুলো আমরা এই তাদেরকে যতটা সম্ভব ফ্রি স্পেস দেওয়ার চেষ্টা করি। বিচারের জায়গাটায় বিচার হবে, কিন্তু সেখানে তার প্রতি তার মানবাধিকার রক্ষার ব্যাপারে আমরা সচেতন। কিন্তু যেগুলো সাধারণ আদালতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, একটা গণ অভ্যুত্থানের পরে, এত বড় একটা গণহত্যা ঘটনার পরে মানুষের মধ্যে প্রতিশোধের স্পৃহা, মানুষের মধ্যে আবেগ, যে ট্রমা এগুলো কাজ করে, সেগুলোর স্বাভাবিক বহিঃপ্রকাশ। এটা ইউরোপ আমেরিকাতে যে ঘটনা তা তো নয়, মানুষের স্বাভাবিক প্রবণতা। আমার সন্তানকে মেরেছে, আমি চোখের সামনে যখন খুনিকে দেখছি আমি ইমোশনাল হব, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব সেটার থেকে আসামিদের প্রোটেক্ট করা, সেটা তারা করছে। ভবিষ্যতে আরও অর্গানাইজড ওয়েতে করা হবে। আপনারা সবাই জানেন যে এই রাষ্ট্রটা একটা ধ্বংসপ্রাপ্ত কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। সব কিছু শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন, তারপরে রাষ্ট্র তার সঠিক লাইনে উঠে যাবে। অর্থাৎ আপনি বারবার যে বিষয়টি নিশ্চয়তা দিচ্ছেন যে ন্যায় বিচারটা নিশ্চিত করা হবে, যারাই দোষী, কিন্তু যারা দোষী তাদেরকে নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে, তারা হয়তো ক্ষমা পাচ্ছেন না। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানি, সেটা হলো যে যখন আপনারা এর আগের লড়ছিলেন
আসামির পক্ষের হয়ে, তখন এই ধরনের কথাগুলো আসছিল যে আন্তর্জাতিক পর্যবেক্ষক অনেকে যেতে চাচ্ছেন, কিন্তু বাংলাদেশ অনেক সময় তাদেরকে ভিসা দেয়নি, নানা ধরনের ব্যবস্থা করেছে যাতে তারা পর্যবেক্ষণ করতে না পারেন। এবার যে 2024-এ আপনার অধ্যাদেশটা সংশোধন করেছেন, সেখানে বিদেশি পর্যবেক্ষকদের থাকার অনুমতি পাওয়া গেছে। সরকার কি আন্তরিকভাবে তাদেরকে, অর্থাৎ যাতে ন্যায় বিচারটা নিশ্চিত করা হচ্ছে, স্বচ্ছতার সাথে করা হচ্ছে, এটা যাতে আন্তর্জাতিক মহলও মনে করেন, এই জন্য যাদেরকে যেতে দেওয়া প্রয়োজন তাদেরকে যেতে দেবে কিনা? অবশ্যই, এবং যেতে দেওয়ার সুযোগ তৈরি করার জন্য আইনের মধ্যে আমরা এটা সম্পৃক্ত করেছি এবং তাদেরকে আমরা ওয়েলকাম করছি যে তোমরা এসে দেখো যে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে বিচারটা করছি কিনা, যেটা আগের সরকারের আমলে কোনো অবস্থায় সেই সুযোগটা দেওয়া হতো না। আমরা সেই কালচার থেকে বেরিয়ে আসছি এবং আমরা বলেছি এগুলো আমরা রেকর্ড করে রাখবো এবং প্রয়োজনে এগুলো লাইভ টেলিকাস্ট করারও ব্যবস্থা করা হবে যদি আদালত মনে করে যেটা সম্ভব। কারণ অনেক সময় লাইভ স্ট্রিমিং অনেক সময় বিপজ্জনক হয় সাক্ষীদের জন্য, যারা সাক্ষী দিতে এখানে আসছেন তাদের নিরাপত্তার বিষয় আমাদেরকে ভাবতে হবে। এর বাইরে আমরা এগুলোকে রেকর্ড রেখে পরবর্তী সময় ওয়েবসাইটে পুট করা যে কিভাবে বিচার প্রক্রিয়াটা চলেছে সেটা যাতে দুনিয়া দেখতে পারে। সুতরাং আমাদের যা কিছু হবে এখানে লুকানোর কিছু থাকবে না, এটা খোলা বইয়ের মতো, এবং প্রত্যেকেই দেখবে যে কতটা স্বচ্ছতার সাথে নিরপেক্ষতার সাথে এই বিচার প্রক্রিয়াটা চলছে। শুরুতে আমি যেটা বলেছিলাম যে এটা অঙ্গীকার করে বলার কিছু নেই, এটা কাজের মধ্য দিয়েই প্রমাণিত হবে যে এই বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে হচ্ছে কিনা। আপনার যে প্রসিকিউশন টিম আছেন তাদের সদস্য সংখ্যা কত? এখন পর্যন্ত 11 জন, আমি সহ। ভবিষ্যতে আবার কিছু বাড়তে পারে। এইখানে এই 11 জনের মধ্যে কি কোনো দলীয় নিয়োগ কিংবা কোনো রকম যারা প্রভাব বিস্তার করতে পারেন এমন কেউ আছেন? না, এরকম আমাদের কেউই, এই সরকারই তো দলীয় না, সুতরাং দলীয় নিয়োগ নেই এখানে। আর এখানে যারা আছে সবাই প্রফেশনাল লয়ার, সুতরাং এখানে তাদেরকে দলীয়ভাবে নিয়োগ দেওয়ার কোনো সুযোগও নেই এবং কেউ রাজনীতির সাথে ওইভাবে সম্পৃক্ত ছিলেন না। কেউ ছিলেন না, ভবিষ্যতে করবেন কিনা সেটা আলাদা বিষয়। রাজনীতিতে তার অধিকার, কিন্তু সেটা যদি মামলার কোনো নিরপেক্ষতার হানি না করে এবং মামলার মধ্যে কোনো প্রভাব বিস্তার না করে তাহলে তো কোনো সমস্যার কোনো কারণ নেই। এবং তার এদের মধ্যে যারা আছে সবাই মোটামুটি ইয়াং, 1-2 জন বাদে, এবং প্রত্যেকেই এই ব্যাপারে তাদের এক্সপার্টিজ আছে নানান দিক থেকে, সেই কারণেই তাদেরকে এখানে নেওয়া হয়েছে এবং তারা প্রফেশনালি এখানে কাজ করবেন এবং করছেন। কিন্তু আপনারা বড় একটা প্রজেক্ট আপনাদের হাতের সামনে, অর্থাৎ আপনি বলছিলেন 56,000 বর্গমাইল জুড়ে একটা অপরাধ সংগঠিত হয়েছে এবং সেটি একটা সুনির্দিষ্ট সময়ে, শুধুমাত্র 5ই আগস্ট কিংবা জুলাই বিপ্লবের সময় যে হয়েছে তা নয়, আপনারা যে পরিধি বিস্তার করেছেন তা কিন্তু লম্বা সময়ের জন্য। এই 11 জন আপনি কি পর্যাপ্ত মনে করছেন যে মামলাগুলো পরিচালনা করার জন্য কিংবা অপরাধের যেভাবে বিস্তৃতি সেই জন্য কি এই 11 জনই যথেষ্ট, নাকি এখানে আসলে জনবল আরো বাড়ানো দরকার? জনবল আরো কিছু বাড়ানো দরকার, এটা সত্য। তবে আমি যেটা বলেছি যে সাধারণ মার্ডার কেস এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মানবতা বিরোধী অপরাধের বিচার দুটো একরকম নয়। শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশ জুড়ে গণহত্যা হয়েছে। শেখ হাসিনার বিচারের জন্য আমার ওই 56,000 বর্গমাইলের প্রত্যেক জায়গার থেকে সাক্ষী আনার প্রয়োজন নেই। মোটা দাগের সাক্ষী আনলেই কিন্তু এখানে প্রমাণ করা সম্ভব যে এই গণহত্যাটা তার নির্দেশে হয়েছিল। সারা বাংলাদেশ যে পুলিশ হত্যা করেছে সেটার জন্য সারা বাংলাদেশের সাক্ষী দরকার নেই। এগুলো ডিজিটাল এভিডেন্স আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে, প্রশাসনিক দলিলপত্র আছে, সেগুলো দিয়ে প্রমাণ করা সম্ভব। সুতরাং যতটা বড় ভাবা হচ্ছে ততটা বড় হবে না মামলাটা। তো জুলাই আগস্ট কেন্দ্রিক ঘটনার গণহত্যার জন্য একটা স্পেল হবে বিচারের, আবার আরেকটা স্পেল যেটার সাথে আপনি এই অপহরণ, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, ক্রস ফায়ার, অন্যান্য যে মানবতা বিরোধী অপরাধ তাদের বিচারগুলোকে আমরা আলাদা করার চিন্তা করছি, যাতে করে, যেহেতু এটা একটা লম্বা স্পেল অফ টাইম নিয়ে হয়েছে এবং এটার সাক্ষ্য প্রমাণ অনেক বেশি বিস্তৃত এবং এখানে কিন্তু সরাসরি ভিকটিমদের ব্যাপার আছে যে তাদেরকে দিয়ে প্রত্যেকটা ঘটনা আলাদাভাবে প্রমাণ করার প্রশ্ন আছে, সেগুলোকে আমরা আলাদাভাবে নিয়ে আসার চেষ্টা করছি। আপনি বলছিলেন যে প্রসিকিউশন টিমটা রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার চেষ্টা করবে। আমরা যদি একেবারে চিফ প্রসিকিউটর হিসেবে আপনার বিষয়টি তুলি, সেটা হলো যে আপনি একসময় জামাত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন। কখনো কখনো এই প্রশ্নটি তখন চলে আসে যে আপনি একটি পক্ষের হয়ে লড়েছিলেন কিনা, আর যদি আপনি একটি পক্ষের হয়ে থাকেন সেই জায়গায় আপনার পক্ষে নিরপেক্ষ আচরণ করা সম্ভব কিনা। আমি আজকে ধরুন ক্রিমিনাল আইনজীবী হিসেবে একটা চোরের পক্ষে মামলা করছি, আগামীকাল একটা ভালো মানুষের পক্ষে মামলা করতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমি যাদেরকে ডিফেন্ড করেছি তারা মানুষ মাত্র। সেদিন তাদের জামাতের পক্ষে যাদের পক্ষে আমি মামলা করেছি তারা কিন্তু এই ট্রাইব্যুনালের কোনো মামলার বাদী নন। কোনো আসামির সাথে ওই মামলাতে যারা সাক্ষী ছিলেন তারা কেউ আজকের মামলার আসামিও নন। সুতরাং সেই মামলার পক্ষরা কেউই যদি এই মামলার পক্ষ না হয় তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন আসছে কি করে? প্রশ্নই আসে না। সেই সময় আমি জামাত নেতাদের পক্ষে মামলা করেছি, এখন আমি রাষ্ট্রের পক্ষে মামলা করছি।
এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো ব্যাপারই নেই, এবং আইনজীবী হিসেবে আজকে আমি এদিকে থাকবো, কালকে ওদিকে থাকবো, এটাই স্বাভাবিক, এবং আমি আমার প্রফেশনাল দায়িত্ব পালন করছি। জামাত নেতাদের পক্ষে মামলা করেছি বলে বিএনপি নেতার পক্ষে মামলা করা যাবে না, অথবা আওয়ামী লীগ নেতার পক্ষে মামলা করা যাবে না, এটা প্রফেশনালি ইনকারেক্ট। সেক্ষেত্রে আপনি কি দাবি করবেন যে আপনি কোনো দলের হয়ে নয়, ব্যক্তিদের জন্য মামলা রয়েছেন? হ্যাঁ, অবশ্যই ব্যক্তিদের জন্য, ইভেন দলের জন্য যদি আমি করি, আমি দলের পক্ষে নিয়োজিত আইনজীবী। তা আইনজীবী তো দলের আদর্শকে ধারণ করে না, আইনজীবী তো তাদেরকে ডিফেন্ড করে আইনের। যখন আমি ধরুন একজন খুনির পক্ষে মামলা করছি, তার মানে কি আমি খুনকে সাপোর্ট করছি? নিশ্চয়ই না। আমি করছি যে আমার আসামির বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, সেই অভিযোগ সত্য হওয়া সত্ত্বেও তার কি কি আইনগত প্রোটেকশন পাওয়া উচিত সেটা এনশিওর করা, আদালতকে সাহায্য করা ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে। তো আইনজীবী কখনোই তার ক্লায়েন্টের আদর্শকে ধারণ করে না, বরং তার ক্লায়েন্টকে যে লিগ্যাল সাপোর্ট দেওয়া দরকার, আইনে তার যে যতটুকু অধিকার থাকা উচিত সেটা এনশিওর করা। সে কারণে আমি যার পক্ষেই মামলা করি না কেন, আমি তার দলের হয়ে যাই না। আমি আজকে বিএনপির, কালকে আওয়ামী লীগের, পরশু অন্য দলের, যে কোনো দলেরই মামলা করতে পারি, আমি করছি, এখনও করছি। সুতরাং এটার অর্থ এই নয় যে আমি একটা স্পেসিফিক দলের মামলা করেছি মানে সেই দলের সদস্য হয়ে গেছে। এইটা বলাটা যারা বলেন তারা একটা ভুল ধারণার থেকে বলেন। আইনজীবীর আসলে কোনো কালার নেই, কোনো দল নেই। আইনজীবী শুধুই প্রফেশন দেখবেন এবং প্রফেশনাল আচরণ করবেন, এবং তার ক্লায়েন্টের পক্ষে আদালতে ন্যায় বিচারটা এনশিওর করার জন্য কাজ করবেন, আদালতকে সাহায্য করবেন ন্যায় বিচারে পর্যন্ত পৌঁছার ব্যাপারে। আপনার বক্তব্য থেকে যদি নিই, আগে যখন আপনি লড়েছিলেন তখন আপনি বারবার করে দাবি করছিলেন আপনার ক্লায়েন্ট যারা ছিল তাদের সাথে অন্যায় রায় এসেছে তাদের পক্ষে। তার মানে রাষ্ট্র চাইলে, ট্রাইব্যুনাল চাইলে অন্যায় রায় দিয়ে সেটি কার্যকর করে ফেলা সম্ভব। আপনি কিভাবে বলবেন যে আপনাদের এই প্রসিকিউশন, এই রাষ্ট্র ব্যবস্থা এখন কোনো অন্যায় রায় দেবে না? দেখুন, আমি যে সরকারের বিরুদ্ধে কথা বলেছি সেই সরকারকে বাংলাদেশের জনগণ একটা গণ অভ্যুত্থানের মধ্যে বিদায় করেছে। সেই সরকার বিচার ব্যবস্থা, সংবিধান, আইনের শাসন, পার্লামেন্ট, নির্বাচন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সবকিছুকে ধ্বংস করে দিয়ে গেছে। এটা ধ্বংস করেছে যে আমি যে কথাগুলো সেদিন বলেছিলাম সেটা সত্য ছিল বলেই একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, এবং সেই কালচার থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু জুলাই আগস্টের বিপ্লব ছিল। যে ছাত্র জনতা জীবন দিয়েছে তারা এইরকম একটা সমাজ ব্যবস্থাকে ভেঙে, বিচার ব্যবস্থাকে ভেঙে নতুন করে কিন্তু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই কাজটা করেছে। সুতরাং বিপ্লব উত্তর বাংলাদেশ এবং আগের বাংলাদেশ এক নয়। কারণ এই সরকার, বিপ্লবোত্তর সরকার, যে বাংলাদেশে ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তারা আবারও আওয়ামী লীগের যে সরকারকে হটিয়ে দিয়েছে তাদের পথে হাঁটবে এটা মনে করার কোনো কারণ নেই। এই সরকারের দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তি এটা মনে করেন, আমরা যারা প্রসিকিউশন আছি তারাও এটা বিশ্বাস করি। সেই সরকার আদালত ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আদালত ব্যবস্থাকে কোনোভাবে কোনোদিন কেউ যাতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেই কাজটাই আমরা নিশ্চিত করার জন্য কাজ করবো। সুতরাং এটা বলার কোনো সুযোগই নেই যে আমরা একই কাজ করব। একই কাজ না করার জন্য এত রক্ত দেওয়া হয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। এই রাষ্ট্র, এই সরকার এই শহীদদের রক্তের সাথে বেইমানি করবে না, করছে না, ভবিষ্যতে করার কোনো সম্ভাবনা নেই। আপনি যখন প্রথম দিন দায়িত্ব নিয়েছিলেন আপনি বলছিলেন যে মনে হচ্ছিল একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের ট্রাইব্যুনালের দায়িত্ব নিয়েছি। তখনকার অবস্থার সাথে, সময়ের সাথে সাথে এখনকার অবস্থাকে কি বলবেন? আপনি গুছিয়ে কি উঠতে পারছেন আপনারা? আমরা চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস সবাইকে বুঝতে হবে যে 15 বছর ধরে ধাপে ধাপে যে জিনিসগুলোকে ধ্বংস করা হয়েছে, যে সিস্টেমগুলোকে ধ্বংস করা হয়েছে, রাতারাতি সেটা কিওর করা কিন্তু সম্ভব নয়। কারণ আমাদের এই আদালতের সাথে সুপ্রিম কোর্ট এগুলো নানান দিক থেকে ওতপ্রোতভাবে জড়িত। এই অভ্যুত্থানের পরে সুপ্রিম কোর্টের 5 জন বিচারক পদত্যাগ করেছেন, সেখানে 5 জন বিচারক নতুন করে নিয়োগ প্রাপ্ত হয়েছেন, প্রধান বিচারপতি হয়েছেন। বাকি হাইকোর্ট ডিভিশন সহ বিভিন্ন আদালতে এখনো কিন্তু আগের সরকারের নিয়োজিত, রাজনৈতিক বিবেচনায় নিয়োজিত যে সমস্ত বিচারক তারা কিন্তু রয়ে গেছেন। এগুলো ধাপে ধাপে নানান প্রক্রিয়ায় হয়তো তারা অপসৃত হবেন। এই যে প্রক্রিয়াগুলো শেষ করতে একটা যুক্তিসঙ্গত সময়ের প্রয়োজন আছে। সুতরাং আজকেই সবকিছু হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই, কিন্তু ট্রাইব্যুনালের সাথে যতটুকু বিষয় সম্পৃক্ত সেখানে সবকিছু নতুন। সুতরাং সেই জায়গাতে আমরা পুরোপুরিভাবে আমরা সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য চেষ্টা করব। বাকি ব্যবস্থাগুলোর ব্যাপারে সরকার যে ধাপে ধাপে সংস্কারের জন্য কমিশন করেছেন, বিভিন্ন কমিটি করেছেন, এই জিনিসগুলো করে রাষ্ট্রকে একটা জায়গায় তারা নিয়ে যাবেন, এটা আমরা বিশ্বাস করি এবং আমরা সেই প্রচেষ্টার সাথে সম্পৃক্ত আছি। একেবারে শেষ প্রশ্নটি আপনার কাছে করতে চাই। আপনার আইনি জায়গা থেকে যতটুকু বলা যায় ততটুকুই আসলে আমরা জানবো। সেটা হলো যে আপনারা যখন তদন্তগুলো শুরু করেছেন, প্রি ট্রায়াল স্টেজে আছেন এখন বলছেন, আপনারা অপরাধের কি ধরনের ভয়াবহতা খুঁজে পাচ্ছেন? দেখুন,
এত ভয়াবহতা আমরা আমাদের তদন্ত সংস্থাগুলো বের করে আনছে, যেগুলো একজন মানুষ নিঃশ্বাস নিতে কষ্ট হবে। আমরা হসপিটালে গিয়ে যাদেরকে পেয়েছি আহতদের, তাদের মধ্যে একটা বাচ্চা ছেলে, সে বরিশাল থেকে ঢাকায় এসেছিল আন্দোলনের সময়। মোহাম্মদপুর এলাকায় সে 5 তারিখ পর্যন্ত আন্দোলন করছিল। সে তার সারা শরীরে কয়েকশো বুলেট আছে। শেষ মুহূর্তে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে এই খবর আসলো, তখন সে বললো যে, পুলিশদেরকে বললো যে আপনারা আর কোনো গুলি করবেন না, শেখ হাসিনা চলে গেছে। এবং পুলিশও বললো যে ঠিক আছে, আমরা তোমাদের সাথে আছি। এই কথা বলে সে যখন এখানে স্লোগান দেওয়ার চেষ্টা করেছে, তখনই পুলিশ আবার তাকে গুলি করা শুরু করেছে এবং তার পাশে 4-5টা ছেলে গুলিবিদ্ধ হয়ে পড়ে গেছে নিচে। একটা গুলিবিদ্ধ ছেলেকে সে কোলে করে এখান থেকে সরানোর চেষ্টা করেছে, কিন্তু পুলিশ এসে ওই ছেলেটার কোলের মধ্যে থাকা অবস্থায় আহত ছেলেটাকে গলায় আবার বুট দিয়ে পিষ্ট করে তার ঘাড়ের হাড়টা ভেঙে দিয়েছে। তারপরে ছেলেটা সেখানে শহীদ হয়ে গেছে। একটা বাচ্চা ছেলে, আপনি সে কোটার জন্য, সংস্কারের জন্য আন্দোলন করেছে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, গুলি করেছেন, মরেই তো যেত। কিন্তু সেইখানে আমার দেশেরই পুলিশ আরেকজনের কোলে অবস্থা, তাকে হসপিটালে নিতে না দিয়ে আবার বুকে পাড়া দিয়ে, গলায় পাড়া দিয়ে হত্যা করলো। আসহাবুল ইয়ামিনের ব্যাপারে আপনারা দেখেছেন ভিডিও, যে গুলি করার পরে অজ্ঞান অবস্থা তাকে এপিসি থেকে ফেলে দেওয়া হচ্ছে, নিচে পড়ার পরে আবার টেনে পাশে নিয়ে আবার গুলি করেছে, হসপিটালে ঢুকতে দেয়নি। সাভারে আশুলিয়াতে 6টা মানুষকে গুলি করে হত্যার পরে লাশগুলোকে কিভাবে চাংদালা করে রিক্সা ভ্যানে উঠানো হয়েছে, সেখান থেকে আবার পুলিশের ভ্যানে উঠিয়ে আগুন দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যাতে মানুষ মনে করে যে পুলিশ ভ্যানে পুড়িয়ে মারার কাজটা পুলিশ করেনি, এটা হয়তো ছাত্র জনতা করেছে, দায়টা অন্যদের জন্য চাপানোর জন্য চেষ্টা করেছে। যাত্রাবাড়িতে আমি একজন মহিলার সাক্ষী নিয়েছি আমরা, যে সে একটা গুলিবিদ্ধ একটা স্কুলের বাচ্চা, ইউনিফর্ম পরা, সে যখন গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছিল, এত গুলি হচ্ছিল যে সে বাঁচার চেষ্টা করছিল, হাত তুলে মহিলাকে বলছে আমাকে এখান থেকে একটু সরান। তাকে সরানোর জন্য সে কোলে নিয়েছে। কোলে নিয়ে যখন সরে যাচ্ছে, দাঁড়িয়েছে উঠিয়ে, তখনই আরেকটা বুলেট এসে ওই ছেলেটার ঠিক কপালে বিদ্ধ হয়েছে। ভদ্রমহিলা তখন ঘুরে তাকিয়েছে যে কে তাকে আবার গুলি করলো, তখন আরেকটা গুলি এসে ভদ্রমহিলার চোখে লাগে, তার চোখটা চিরতরে নষ্ট হয়ে যায়। যে দেখুন, ইউনিফর্ম পরা একটা স্কুল বয়, তাকে মারার জন্য তো এত আয়োজনের প্রয়োজন ছিল না। জানাজা করতে দেয়নি, অ্যাম্বুলেন্সের মধ্যে হামলা করেছে, জানাজা না করতে দিয়ে বলছে এখন দাফন করতে হবে। পোস্টমর্টেম, এই যে 2000-এর মতো লোক শহীদ হয়েছে বাচ্চারা, তাদের কিন্তু শতকরা 99 জনের কোনো পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি, চিকিৎসা নিতে দেওয়া হয়নি। স্বয়ং শেখ হাসিনা পঙ্গু হসপিটালে গিয়ে বলেছে এদের নো ট্রিটমেন্ট, নো রিলিজ। এগুলো আমরা যারা ট্রিটমেন্ট, এখনো অনেকে চিকিৎসাধীন আছে, অনেকে এখনো আইসিইউতে আছে, তারা এগুলো বলেছে যে এখানে এসে শেখ হাসিনা বলেছে এদের কোনো চিকিৎসাও দিবা না, এদেরকে ছাড়বা না। নিষ্ঠুরতার মাত্রা কতদূর যেতে পারে আপনি এই তদন্ত করতে গেলে এগুলো আবেগ ধরে রাখা কঠিন। আনাস নামে একটা ছেলেকে আমরা পেয়েছি, যে মায়ের কাছে চিঠি লিখে এসেছিল যে মা, আমি তো তুমি অনুমতি চাইলে দিবা না, কিন্তু যেখানে পঙ্গু মানুষও আন্দোলন করছে, আমি যদি না যাই আমার কাছে বিবেকের দংশন মনে হবে, তার চেয়ে আন্দোলনে গিয়ে শহীদ হয়ে যাওয়া ভালো। এসে একটু পরে চানখারপুরে আন্দোলন করেছে, সেখানে ঠান্ডা মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। তার বাবা সেই ছেলের লাশ নিয়ে যখন হাজারি করছিল, তখন বাসায় গিয়ে দেখে যে এখানে চিঠি লিখে এসেছে সে। অর্থাৎ অসংখ্য গল্প। 2000 মানুষ যদি প্রাণ হারিয়ে থাকেন, তাহলে এই 2000 মানুষের পেছনে 2000 গল্প লুকিয়ে আছে। সেই গল্পগুলো নিঃসন্দেহে অনেক বেদনাদায়ক, কারণ মানুষের জীবন, মানুষ হয়ে মানুষের জীবনকে নেয়, এটা কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা নয়। এবং একসাথে একটা বিপ্লব, একটা আন্দোলন, সেটাকে দমন করতে গিয়ে যে নৃশংসতা হয়েছে, সেটি নিঃসন্দেহে আন্তর্জাতিক মিডিয়া তারাও পর্যবেক্ষণ করেছে, এবং সেটার ফলাফল তো আসলে একটি সরকারকে পালিয়ে যেতে হয়েছে। এটি নিঃসন্দেহে ইতিহাসের বড় একটা জায়গা জুড়ে থাকবে। কিন্তু একই সাথে এই জায়গায় ইতিহাস যখন রচনা হবে, তখন আপনাদের ভূমিকাটাও সেখানে থাকবে, যে আপনারা বিচারটা কতটা নিশ্চিত করতে পেরেছেন, বিচারের নামে যারা ভিকটিম ছিলেন তারা ন্যায় বিচার পেয়েছে কিনা, অন্যদিকে যাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তারা আসলে ন্যায় বিচারটা পেল কিনা। অর্থাৎ দুপক্ষেরই ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব আপনাদের কাঁধে আছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম, অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো যে আপনারা ন্যায়ের পথে, অর্থাৎ ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্য যেটুকু ভূমিকা রাখা দরকার, সেটি হয়তো একেবারে দায়িত্বশীলতার সঙ্গে, সততার সঙ্গে আপনারা সেটি করবেন বলে আমরা আশা করছি। এবং একই সঙ্গে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই আমেরিকা সফরের ব্যস্ততম সময় থেকে TVN 24 নিউজ নেটওয়ার্কের দর্শকদের জন্য আপনি সময় দিয়েছেন। দর্শক, আপনারা যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।